আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ের টপিক হচ্ছে ব্লাড গ্রুপিং। প্রথম কোশ্চেন হতে পারে, ভাইয়া ব্লাডের গ্রুপ পড়াবেন ব্লাডের অধ্যায়ে চ্যাপ্টার 4-এ রক্ত সংবহন তন্ত্র, ওটা জেনেটিক্স এর অধ্যায় কেন পড়াচ্ছেন? তো ঘটনা হচ্ছে কার ব্লাড গ্রুপ কি হবে সেটা কিন্তু জেনেটিক্স এর সাথে জড়িত, এই জন্য এটাকে জেনেটিক্স এর চ্যাপ্টারে পড়ানো হচ্ছে। তো এই ব্লাড গ্রুপিং এর অনেকগুলো উপায় আছে, যেমন একটা হচ্ছে তোমার এবিও গ্রুপিং, এরপরে আছে RH টাইপিং, তারপরে আছে MN গ্রুপিং। হ্যাঁ, এই তিনটা বেশি পরিচিত আর কি, এবিও গ্রুপিং, RH টাইপিং, MN গ্রুপিং। এছাড়াও কোলে গ্রুপিং, ডাফি গ্রুপিং, আরো কিছু সিস্টেম আছে অপ্রধান, ওগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমাদের সিলেবাসে বা আমরা হসপিটালে যখন কাজ করি আমরা দুইটা জিনিসেই ফোকাস করি, একটা হচ্ছে ব্লাড গ্রুপিং আর একটা হচ্ছে RH টাইপিং। এর বাইরে কি আছে না আছে আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তাহলে আমরা দুইটা জিনিসই দেখবো, একটা হচ্ছে এবিও গ্রুপিং, আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে RH টাইপিং। RH টাইপিং। তো এই যে এবিও গ্রুপিং আছে, এবিও গ্রুপিং সিস্টেম অনুযায়ী মানুষকে কয়েকটা গ্রুপে ভাগ করা যায়। এখন মনে করো যারা ক্লাস করছো এখানে সবাই নিজের রক্তের গ্রুপগুলো লিখে ফেলো, তো দেখা যাবে কমেন্ট পড়লে কারো রক্তের গ্রুপ A, কারো B, কারো AB, কারো O, কারো অন্য কিছুও হতে পারে। এই যে বিভিন্ন জনের রক্তের গ্রুপ বিভিন্ন রকম, এটা কেন হচ্ছে? যে দেখো আমাদের সবার কিন্তু রক্তের গ্রুপ সেম না, এক একজনের রক্তের গ্রুপ কিন্তু এক এক রকম, তাই না? তো বিভিন্ন জনের রক্তের গ্রুপ বিভিন্ন রকম কেন হচ্ছে বলতে পারো? এটা হওয়ার পিছনে দায়ী হচ্ছে শুধু এন্টিজেন, যে তোমাদের এক একজনের এন্টিজেন এক এক রকম, তাই রক্তের গ্রুপ বিভিন্ন হচ্ছে। এন্টিজেন কিন্তু ভাই অ্যান্টিবডি বলবা না, শুধুমাত্র এন্টিজেন দায়ী। তাহলে এন্টিজেন কিভাবে দায়ী? আমাদের রক্তের মধ্যে যে আরবিসি আছে, এই মনে করো হচ্ছে আরবিসি, এই আরবিসির যে সেল মেমব্রেন আছে, এই সেল মেমব্রেনের মধ্যে কিছু এন্টিজেন লেগে থাকে, এইখানে কিছু এন্টিজেন লেগে থাকে, বুঝতে পারছো? এখানে কিছু এন্টিজেন লেগে থাকে, যে এন্টিজেন গুলো হচ্ছে আসলে বিভিন্ন রকম শর্করা জাতীয় পদার্থ। শর্করা, যেমন গ্যালাক্টোজের নাম তোমরা পড়ছো বোটানি চ্যাপ্টার 3-তে, এরকম আর কি। তো কার আরবিসির সেল মেমব্রেনে কোন এন্টিজেন লেগে আছে সেটাই তোমার রক্তের গ্রুপ নির্ধারণ করে। আরবিসি, আরবিসির যে সেল মেমব্রেন আছে সেখানে কোন এন্টিজেন আছে সেটাই ডিটারমাইন করে তোমার রক্তের গ্রুপ কি হবে। যেমন ধরো যদি এমন হয় যে কারো আরবিসিতে এ এন্টিজেন আছে, কারো আরবিসিতে কোন এন্টিজেন আছে ভাইয়া? এ এন্টিজেন আছে, তাহলে তার রক্তের গ্রুপ হবে এ। যদি কারো আরবিসিতে বি এন্টিজেন থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে বি। যদি কারো আরবিসিতে এ এন্টিজেন বি এন্টিজেন দুইটাই থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে এবি। বুঝতেছি কিনা জিনিসটা? হ্যাঁ, যদি কারো আরবিসিতে এ এন্টিজেন বি এন্টিজেন দুইটাই থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে কি? এবি। তাহলে দেখো আমি আলাদা করি আস্তে আস্তে। যদি এ এন্টিজেন থাকে রক্তের গ্রুপ হচ্ছে এ। হ্যাঁ, যেমন এ এন্টিজেন আছে তাহলে রক্তের গ্রুপ কি বলবা? এ বলবা। যদি বি এন্টিজেন থাকতো রক্তের গ্রুপ বি বলতাম। আর যদি এ আর বি দুইটা এন্টিজেনই থাকে তাহলে রক্তের গ্রুপ বলবো এবি। এখন ভাই এমন তো হতে পারে কারো যে তার আরবিসিতে কোনো এন্টিজেনই নাই, আরবিসির মধ্যে কোনো এন্টিজেন নাই, টোটালি কোনো এন্টিজেন নাই, এ এন্টিজেনও নাই বি এন্টিজেনও নাই, কোনো এন্টিজেনই নাই, তাহলে তার রক্তের গ্রুপ কি? যদি এমন হয় ভাইয়া কারো আরবিসিতে কোনো এন্টিজেন নাই, মানে এটাকে এক্স মনে করো না, ফাঁকা রেখে দেই, যদি এমন হয় কারো আরবিসিতে কোনো এন্টিজেন নাই তাহলে সে কোন গ্রুপ? তাহলে তার রক্ত গ্রুপ হচ্ছে বোম্বে গ্রুপ। আমি জানি তোমরা অন্য একটা উত্তর বলছিলা, বাট ওটা ঠিক না। যদি কারো আরবিসিতে কোনো এন্টিজেন না থাকে তাহলে তার রক্ত গ্রুপ হচ্ছে বোম্বে গ্রুপ। পৃথিবীতে খুব রেয়ার, হয়তো 100 জনের মতো মানুষ আছে যাদের রক্তের গ্রুপ হচ্ছে বোম্বে গ্রুপ।
ওদের আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকে না, এও থাকে না, বিও থাকে না, আদার্স কোনো অ্যান্টিজেনও থাকে না। তাহলে তোমরা ভাই বলতেছো, এবং এখানে আছো অনেকেই ও গ্রুপের লোকজনই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে আছে, তো আমার ক্লাস যারা করতেছে এখানেও ও গ্রুপের মানুষ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখো, যারা ও গ্রুপের আছে তারা দাবি করতেছে ভাই আমাদের রক্তের কি খবর, তাহলে আমাদের রক্তে কি আছে না আছে। দেখো ভাই, যাদের রক্তের গ্রুপ ও তাদের কিন্তু একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটা হচ্ছে এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন থাকলে রক্তের গ্রুপ হয় ও। বুঝতেছো কিনা ভাই ব্যাপারটা? তাহলে দেখো এখানে ঘটনাটা কি ঘটছে আসলে। যাদের আরবিসিতে এইচ অ্যান্টিজেন আছে তারা হচ্ছে ও গ্রুপ। যদি কারো আরবিসিতে এইচ অ্যান্টিজেনের পাশাপাশি এ অ্যান্টিজেন থাকে তাহলে তাকে বলা হবে এ গ্রুপ। তার মানে যারা এ গ্রুপের ক্লাস করছো তোমাদের রক্তে এইচ অ্যান্টিজেন তো আছেই, পাশাপাশি এ আছে। যারা বি গ্রুপের আছো তাদের এইচ অ্যান্টিজেন আছে, পাশাপাশি বি অ্যান্টিজেনও আছে। যারা এবি গ্রুপের ক্লাস করতেছো তাদের এইচ তো আছেই, এও আছে, আবার বিও আছে। তবে যারা ও গ্রুপের ক্লাস করতেছো তাদের শুধুমাত্র এইচ আছে, এ আর বি নাই। আর যদি বোম্বে গ্রুপের কেউ থাকো, এমন লোক থাকার কথা না, পৃথিবীতে খুবই রেয়ার বোম্বে গ্রুপের, তাহলে তার আরবিসিতে কোনো অ্যান্টিজেনই থাকবে না, টোটালি টাক মাথার মতো থাকবে, নো অ্যান্টিজেন। হ্যাঁ, এই হচ্ছে ভাই এখানকার অ্যান্টিজেনের উপর ব্যাপারটা। তাহলে ভাইয়া কার রক্তে কোন অ্যান্টিজেন আছে এটা দিয়েই তার গ্রুপিংটা ঠিক করা হয়, শুধু অ্যান্টিজেন আর কিচ্ছু না। তার রক্তের গ্রুপ কি হবে সেটা শুধুমাত্র অ্যান্টিজেন গুলোর উপর ডিপেন্ড করে। ওকে, এখন অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের শরীরে আবার তৈরি হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেনের এগেইনস্টে আমাদের শরীরে আবার কি তৈরি হয় ভাইয়া? অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, অ্যান্টিজেন কিন্তু থাকে আরবিসির সেল মেমব্রেনে, বাট অ্যান্টিবডি যেগুলো আছে, অ্যান্টিবডি থাকে হচ্ছে প্লাজমায়, রক্তের প্লাজমায় ভেসে বেড়ায়। এবং অ্যান্টিবডি কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ, গামা গ্লোবিউলিন চাইলে লিখে রাখতে পারো। অ্যান্টিবডি প্রোটিন জাতীয় পদার্থ, অ্যান্টিজেন যে কোনো রকমের পদার্থই হতে পারে, তবে রক্তের গ্রুপের অ্যান্টিজেন গুলা শর্করা জাতীয় হয়। এখন অ্যান্টিবডির ব্যাপারটা কি একটু ভাইয়া বোঝার চেষ্টা করো। অ্যান্টিবডি আমরা তৈরি করি রোগ জীবাণুর বিরুদ্ধে। আমাদের শরীরে প্রায় 10 কোটি রকমের অ্যান্টিবডি আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটা অ্যান্টিবডি রক্তের গ্রুপের সাথে জড়িত। আমি আবারও বলছি, আমাদের শরীরে প্রায় 10 কোটি রকমের অ্যান্টিবডি আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটা রক্তের গ্রুপ নির্ধারণে জড়িত। এখন দেখো ভাইয়া, যেই বাচ্চাটা এই গ্রুপ নিয়ে জন্ম নিয়েছে তার জন্মের সময় রক্তে শুধু অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিবডি নাই। কোনো অ্যান্টিবডি বলতে আমি রক্তের গ্রুপের অ্যান্টিবডি গুলোকে বোঝাচ্ছি, অন্য আরো অনেক অ্যান্টিবডি আছে ওদের কথা বলতেছি না কিন্তু ভাই, শুধু রক্তের গ্রুপের যে আলফা বিটা গামা কয়েকটা অ্যান্টিবডি আছে সেই কয়টা অ্যান্টিবডির কথাই বলতেছি। তাহলে দেখো, একটা মানুষ যখন জন্ম নেয় তখন তার মধ্যে শুধু অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই যে আমি এ বি এইচ অ্যান্টিবডির কথা বললাম না ভাইয়া, এ অ্যান্টিবডি বি এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এইচ অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলা যে শুধু তোমার আরবিসির মধ্যে থাকে তা না, এগুলো পরিবেশের মধ্যেও ঘুরে বেড়ায়, পরিবেশে উপস্থিত। এই অ্যান্টিজেন গুলা কিন্তু ভাইয়া পরিবেশে উপস্থিত, অর্থাৎ আলো বাতাস রাস্তাঘাটে ঘুরতেছো না, শ্বাস নিচ্ছ খাচ্ছ, এগুলোর মাধ্যমেও কিন্তু তোমার শরীরের মধ্যে এ আর বি অ্যান্টিজেন ঢুকতে পারে। বুঝছো কিনা ভাইয়া? অর্থাৎ এ আর বি অ্যান্টিজেন যে শুধু তোমার রক্তের ভিতর বসে আছে ব্যাপারটা এমন না, এরা আকাশে বাতাসেও ঘুরতেছে। তাহলে মনে করো একটা বাচ্চা জন্ম নিয়েছে এ গ্রুপের, সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তার অ্যান্টিজেন তো এ আছে, অ্যান্টিবডি কিন্তু নাই, অ্যান্টিবডি রক্তের মধ্যে তখনও তৈরি হয় নাই। কিন্তু যখনই সে আকাশে বাতাসে ঘুরে বেড়াবে, তার নাক দিয়ে মুখ দিয়ে এ বি এইচ সবগুলো অ্যান্টিজেন কিন্তু তার শরীরের ভিতর ঢুকবে। আর কথা হচ্ছে, এই অ্যান্টিজেন যখন তার নাক দিয়ে ঢুকবে, সে তো দেখবে এটা তো আমার পরিচিত, ওর থেকে ভয়ের কিছু নাই, ওকে সুন্দর মতো থাকতে দিবে। কিন্তু যখন এই বাচ্চাটার নাক দিয়ে বি অ্যান্টিজেন ঢুকবে, বি অ্যান্টিজেন কিন্তু ওর কাছে অপরিচিত। যেহেতু বি অ্যান্টিজেন ওর কাছে অপরিচিত, তাই ও বি অ্যান্টিজেনের বিরুদ্ধে বি অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। এই জন্য দেখা যায় ভাইয়া,
যেই লোকের রক্তের গ্রুপ এ, তার অ্যান্টিজেন থাকে এ, তবে অ্যান্টিবডি থাকে হচ্ছে বি। আবার দেখো বি গ্রুপের একটা বাচ্চা, বি গ্রুপের একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার অ্যান্টিজেন আছে বি এবং এইচ, অ্যান্টিবডি কিন্তু কোনোটাই নাই, জন্মের সময় কোনো অ্যান্টিবডি থাকে না। কিন্তু এই বাচ্চাটা যখন রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তার নাক দিয়ে মুখ দিয়ে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুইটাই ঢুকবে, এবং কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে দেখা যাবে যেহেতু এ অ্যান্টিজেন তার কাছে অপরিচিত, তাই এ অ্যান্টিজেনের বিরুদ্ধে সে এ অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। সে কি করছে? এ অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। জন্মের সময় কিন্তু অ্যান্টিবডি গুলা থাকে না, এগুলো পরবর্তীতে আস্তে আস্তে তৈরি হয়। ওকে, আবার দেখো যার রক্তের গ্রুপ হচ্ছে এ বি, তার কিন্তু এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, এইচ অ্যান্টিজেনও আছে। আমরা জানি এ বি এইচ অ্যান্টিজেন এগুলো যে শুধু আমাদের রক্তে থাকে তা না, এগুলো পরিবেশের মধ্যেও ঘুরে বেড়ায়। তো যখন একটা এবি গ্রুপের মানুষের নাক দিয়ে মুখ দিয়ে এ বি এইচ অ্যান্টিজেন গুলো ঢুকতেছে, সবগুলাই তার কাছে পরিচিত, তাই সে কোনোটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে না। অর্থাৎ এবি গ্রুপের লোকেদের রক্তে এই জাতীয় কোনো অ্যান্টিবডি থাকে না। ওকে, বোম্বে গ্রুপে আসো। বোম্বে গ্রুপে ভাইয়া এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন এইচ অ্যান্টিজেন কোনো অ্যান্টিজেনই থাকে না, তাই তিনটা অ্যান্টিজেনই তার কাছে অপরিচিত, এবং তিনজনের বিরুদ্ধেই সে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, ও গ্রুপের যারা আছে, ও গ্রুপের বেশিরভাগই হচ্ছে ও গ্রুপের, পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে ও গ্রুপের রক্ত আর সবচেয়ে কম হচ্ছে এবি গ্রুপের রক্ত। তো যারা ও গ্রুপের আসো তাদের অ্যান্টিজেন তো আছে এইচ, এইচ তাদের কাছে পরিচিত, কিন্তু এ আর বি কিন্তু তাদের কাছে কি ভাইয়া? অপরিচিত। এখন আমরা তো জানি যে এ আর বি অ্যান্টিজেন কিন্তু আকাশে বাতাসেও ঘুরে বেড়ায়, তাই এ আর বি অ্যান্টিজেন যখন এর নাকের ভিতর দিয়ে ঢুকবে, এগুলোর বিরুদ্ধে সে অ্যান্টিবডি তৈরি করে ফেলবে। তাহলে দেখো ভাই আমরা সুন্দর করে লিস্ট তৈরি করে ফেলছি কোন গ্রুপের কোন অ্যান্টিজেন থাকে এবং কোন অ্যান্টিবডি থাকে। পারবো কিনা সবাই? বোম্বে গ্রুপটা অনেক রেয়ার, এটা না জানলেও চলবে। তাহলে এ গ্রুপের যারা আছে তাদের অ্যান্টিজেন হচ্ছে এ, অ্যান্টিবডি হচ্ছে বি। বি গ্রুপের যারা আছে তাদের অ্যান্টিজেন হচ্ছে বি, অ্যান্টিবডি হচ্ছে এ। এবি গ্রুপের যারা আছে তাদের অ্যান্টিজেন এ বি দুইটাই, আর অ্যান্টিবডি নেই। বোম্বে গ্রুপের অ্যান্টিজেন নেই, আর অ্যান্টিবডি এ আছে বি আছে এইচও আছে। ও গ্রুপের যারা আছে তাদের অ্যান্টিজেন হচ্ছে এইচ, আর অ্যান্টিবডি আলফা, মানে এ অ্যান্টিবডিও আছে বি অ্যান্টিবডিও আছে। এখন আমি তো অফলাইনে ক্লাস নেই, আমি জানি তোমরা একটা কোয়েশ্চেন করতেছো, এই বি গ্রুপরা তো অনেক দুর্ভাগা, কারণ ওদের রক্তে অ্যান্টিবডি থাকে না, তাহলে ওরা সহজেই রোগ জীবাণু দিয়ে আক্রান্ত হবে। এটা কোয়েশ্চেন করতেছো না তোমরা? আমি জানি এই কোয়েশ্চেন তোমরা করতেছো। তো ঘটনা হচ্ছে আমি তোমাদের ভাই একটা কথা বারবার বলছি, আমাদের রক্তের মধ্যে, রক্তের যে প্লাজমা, এই প্লাজমায় 10 কোটি রকমের অ্যান্টিবডি আছে। এর মধ্যে হাতে গোনা এই 8-10টা অ্যান্টিবডি রক্তের গ্রুপের সাথে জড়িত। তো এই দুই একটা অ্যান্টিবডি যদি কারো নাও থাকে তার কিছুই যায় আসবে না। তুমি যদি সমুদ্র থেকে 2 বালতি পানি উঠাই ফেলো, সমুদ্রে কিচ্ছু যায় আসতেছে না। একই রকম এই রক্তের গ্রুপে দুই একটা অ্যান্টিবডি না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতায় সেটা কোনো প্রভাব ফেলে না। এই হচ্ছে ভাই এবিও গ্রুপিং সিস্টেম। ওকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি। আচ্ছা, এখন আমি এবিও গ্রুপিং এর পরে আরএইচ টাইপিংটা একটু দেখে আসি। আরএইচ টাইপিং অনুযায়ী মানুষের রক্তের টাইপ হয় 2 রকমের। মানুষের রক্তের টাইপ হয় 2 রকমের, এবং কার রক্তের টাইপ কি হবে এটাও অ্যান্টিজেনের উপর নির্ভর করে, অ্যান্টিবডির উপর না। এখানেও সেম কথা, যে এই যে মানুষের আরবিসি আছে, এই আরবিসির মধ্যে পরবর্তীতে আরেকটা অ্যান্টিজেন পাওয়া গেছে যার নাম হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। এই আরএইচ নামটা আসছে রেসাস থেকে। রেসাস হচ্ছে এক ধরনের বানর, রেসাস হচ্ছে এক ধরনের বানর। এই বানরের রক্তের মধ্যে অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল প্রথমত। পরবর্তী দেখা গেল এই অ্যান্টিজেন যে শুধু বানরের রক্তে থাকে তা না, অ্যান্টিজেনটা মানুষের রক্তের মধ্যেও থাকে। প্রথমে আরএইচ অ্যান্টিজেন পাওয়া গেছে কার? বানরের রক্তে। পরে অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল মানুষের মধ্যেও এই আরএইচ অ্যান্টিজেনটা আছে। অর্থাৎ দেখো এখানে তো এ বি আর এইচ অ্যান্টিজেন গ্রুপিং তৈরি করতেছে, আর টাইপিং এর পিছনে দায়ী হচ্ছে আরএইচ অ্যান্টিজেন। রেসাস নামে একটা বানর থেকে এটা প্রথম পাওয়া গিয়েছিল, পরে দেখা গেল বানর না মানুষের মধ্যে এটা আছে। তো দেখো ভাইয়া,
যাদের রক্তে আরএইচ অ্যান্টিজেন আছে তাদের বলা হলো পজিটিভ টাইপ। হ্যাঁ, আর যাদের রক্তে আরএইচ অ্যান্টিজেন নেই তাদের বলা হলো নেগেটিভ টাইপ। তাহলে দেখো এখানেও কিন্তু রক্তের গ্রুপ, রক্তের টাইপ হয়ে গেল দুইটা। একটা হচ্ছে আরএইচ অ্যান্টিজেন থাকলে পজিটিভ, আর আরএইচ অ্যান্টিজেন না থাকলে নেগেটিভ। এখন অ্যান্টিজেন যেহেতু আছে সেটার এগেইনস্টে অ্যান্টিবডিও তৈরি হতে পারে। পারে কি পারে না? পারে তো না ভাই? পারে। তো অ্যান্টিবডির ব্যাপারটা আসলে কিরকম তোমরা এটা সবাই বুঝতে পারতেছো যে দেখো ভাইয়া, যাদের আরএইচ অ্যান্টিজেন আছে, যেহেতু আরএইচ অ্যান্টিজেন তাদের কাছে পরিচিত পজিটিভ টাইপের, তাই তাদের কোনো আরএইচ অ্যান্টিবডি থাকবে না। অর্থাৎ অ্যান্টিবডির জায়গাটা ফাঁকা রেখে দিলাম, কোনো অ্যান্টিবডি তাদের থাকবে না। তাহলে যারা ক্লাস করতেছে বেশিরভাগই তো পজিটিভ টাইপের, বেশিরভাগ বাংলাদেশের 80-90% মানুষই পজিটিভ টাইপের। যারা ক্লাস করতেছে বেশিরভাগই পজিটিভ টাইপ, তার মানে তোমার আরএইচ অ্যান্টিজেন আছে। আর আরএইচ অ্যান্টিজেন যেহেতু তোমার আছে, অর্থাৎ আরএইচ অ্যান্টিজেন তোমার কাছে পরিচিত, তাই তুমি এর এগেইনস্টে কোনো আরএইচ অ্যান্টিবডি তৈরি করবে না। তবে ক্লাসের মধ্যে দুই একজন এমনও থাকতে পারো যারা হচ্ছে নেগেটিভ টাইপ। যারা নেগেটিভ টাইপ তাদের কিন্তু আরবিসিতে আরএইচ অ্যান্টিজেন নাই, তার মানে তাদের আরএইচ অ্যান্টিবডি এটাও নাই। যাদের আরএইচ অ্যান্টিজেন থাকে না তাদের আরএইচ অ্যান্টিবডিও থাকে না। একটু বোঝার চেষ্টা করো। আমরা যারা পজিটিভ টাইপের আছি তাদের আরএইচ অ্যান্টিজেন থাকে, আরএইচ অ্যান্টিবডি থাকে না। আর যারা নেগেটিভ টাইপের আছি তাদের আরএইচ অ্যান্টিজেন থাকে না, আরএইচ অ্যান্টিবডি সেটাও থাকে না। কারণ কি? যারা বুদ্ধিমান স্টুডেন্ট অলরেডি ধরে ফেলছো, কারণ আমি এখানে অনেক কথাবার্তা বলছি। আমি এটাই করার চেষ্টা করি, তোমাদেরকে একটা টপিক এমন ভাবে প্রেজেন্ট করতে চাই সেটা তোমাদের মধ্যে এমন একটা ইনসাইট গ্রো করবে, তুমি নেক্সট টপিকের একটা সমস্যার সমাধান করে ফেলবা। তোমরা খেয়াল করো কিনা আমি জানি না, জাস্ট আজকে একটু ধরাই দিতে চাচ্ছি। যারা ক্লাস করতেছো অনেকে অলরেডি বুঝে ফেলছো যে কেন আরএইচ অ্যান্টিজেন যাদের থাকে না তাদের আরএইচ অ্যান্টিবডিও থাকে না। আমি জানি অনেকেই বুঝে ফেলছো, অফলাইন ক্লাসে দেখছি তো, আমি যখন এইভাবে পড়া ওইভাবে দেখাচ্ছি ধরে ফেলছে। ক্লাসে 50 জন থাকলে 3-4 জন বলে ফেলছে কেন, কাহিনীটা কি। দেখো ভাই, আমি একটা কথায় বারবার জোর দিচ্ছিলাম যে আরএইচ অ্যান্টিজেন এটা বানরের রক্তের মধ্যে আছে আর মানুষের রক্তের মধ্যে আছে। এটা কিন্তু ABH অ্যান্টিজেনের মতো পরিবেশে উপস্থিত নাই। যে আলো বাতাসের মধ্যে AB অ্যান্টিজেন আছে, এই আরএইচ অ্যান্টিজেন কিন্তু আলো বাতাসের মধ্যে নাই, পরিবেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না। এটা শুধুমাত্র তোমার দেহের ভিতরে আছে এবং বানরের দেহের ভিতরে আছে। আর আমরা এটাও জানি তখনই আমরা একটা অ্যান্টিবডি তৈরি করব যখন অ্যান্টিবডিটার এক্সপোজার আসবে। অর্থাৎ দেখো, যার রক্তের গ্রুপ বি সে কখন এ অ্যান্টিবডি তৈরি করে? যখন তার নাক দিয়ে এই অ্যান্টিজেনটা প্রবেশ করতেছে, তখনই সে এ অ্যান্টিজেনের এগেইনস্টে এ অ্যান্টিবডি তৈরি করতেছে। এখন দেখো, যে নেগেটিভ টাইপের তার কাছে আরএইচ অ্যান্টিজেনটা অপরিচিত, সত্য কথা, কিন্তু তার নাক দিয়ে কখনো আরএইচ অ্যান্টিজেন প্রবেশ করে? বলো, তার নাকের মধ্যে কখনো রেসাস বানর এসে রক্ত ঢেলে দেয়? দেয় না তো। তার মুখের মধ্যে রেসাস বানর রক্ত ঢেলে দেয়? দেয় না তো। তার মানে দেখো, যার রক্তের গ্রুপ, যার রক্তের টাইপ নেগেটিভ, সে কিন্তু কখনোই আরএইচ অ্যান্টিজেনের সংস্পর্শে আসতেছে না। যার রক্তের গ্রুপ নেগেটিভ সে কখনোই আরএইচ অ্যান্টিজেনের সংস্পর্শে আসতেছে না। বা যে কোনো মানুষ যার পজিটিভ সেও, আমরা কিন্তু কখনো রাস্তাঘাটে আরএইচ অ্যান্টিজেন পাচ্ছি না। রেসাস বানর এসে কারো গায়ে মুতে দিচ্ছে বা কারো মুখে রক্ত ঢেলে দিচ্ছে, তাইলে হয়তো পাইতে পারতো, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা প্র্যাকটিক্যাল না ব্যাপারটা। এই জন্য দেখো, যার আরএইচ অ্যান্টিজেন নেই সে তো কখনো আরএইচ অ্যান্টিজেনের সংস্পর্শে আসতেছেও না, এবং এই কারণে সে আরএইচ অ্যান্টিবডিও তৈরি করছে না। বুঝতে পারছি ভাইয়া? তো তোমাদের কাছে আমার যেটা কাজ সেটা হচ্ছে সবাই নিজের ব্লাড গ্রুপ এবং ব্লাড টাইপটা বের করো। মনে করো কারো ব্লাড গ্রুপ হচ্ছে এ আর টাইপ হচ্ছে পজিটিভ, এটা বের করো, জানোই হয়তো সবাই। এবং বের করে তুমি পাশে লিখো তোমার কোন কোন অ্যান্টিজেন আছে, কোন কোন অ্যান্টিজেন আছে আর কোন কোন অ্যান্টিবডি আছে। আমি এটার একটু অ্যান্সারটা করে দেই। যার রক্তের গ্রুপ এবং টাইপ হচ্ছে এ পজিটিভ, তার অ্যান্টিজেন আছে এ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন এবং আরএইচ অ্যান্টিজেন। আর তার অ্যান্টিবডি আছে বি অ্যান্টিবডি, শুধু বি অ্যান্টিবডি, আর কোনো অ্যান্টিবডি তার নাই।
এরকম সবাই নিজের অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা বের করো। ঘটনা হচ্ছে আমরা তো রক্তের গ্রুপিং এবং টাইপিং বুঝে গেছি, এর পিছনে জেনেটিক্সটা কিভাবে কাজ করে আসো আমরা একটু দেখি। আমি ডিফারেন্ট একটা কালারে জেনেটিক্সটা দেখাই। দেখো আমাদের যে এবিও গ্রুপিং সিস্টেম আছে, এর পিছনে কাজ করে হচ্ছে মাল্টিপল অ্যালিল নামে একটা সিস্টেম। আমি তোমাদের পলিজেনিক ইনহেরিটেন্সের ক্লাসে মাল্টিপল অ্যালিল নিয়ে বলেছিলাম। মাল্টিপল অ্যালিল অর্থাৎ দেখো আমাদের রক্তের গ্রুপের জন্য কিন্তু দুইটা জিনই আছে, একটা জিন দিবে বাবা আর একটা জিন দিবে কে, মা। এখন বাবার কাছে অপশন আছে দুইটা, সরি বাবার কাছে অপশন আছে তিনটা, একটা হচ্ছে এ এল এ, একটা এল বি, একটা এল ও। মায়ের কাছে অপশন আছে তিনটা, এল এ, এল বি, এল ও। এখানে ব্যাপারটা কি ভাই দেখো, এল কেন লেখা হচ্ছে? এল লেখা হচ্ছে কারণ এই যে রক্তের গ্রুপিং, এবিও গ্রুপিং, এটা আবিষ্কার করছেন কার্ল ল্যান্ডস্টেইনার নামে একজন লোক, ল্যান্ডস্টেইনার। তো এই যে ভাইয়া ল্যান্ডস্টেইনার ছিলেন, ল্যান্ডস্টেইনার যখন আবিষ্কার করেছিলেন তখন রক্তের গ্রুপ ছিল তিনটা, এ গ্রুপ, বি গ্রুপ আর ও গ্রুপ। পরবর্তীতে ল্যান্ডস্টেইনারের ছাত্ররা আবার এবি গ্রুপ আবিষ্কার করে ফেলছে। প্রথমে কিন্তু রক্তের গ্রুপ তিনটা ছিল, এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ। পরে আবিষ্কার হয়েছে হচ্ছে এবি গ্রুপ, আরো অনেক পরে বোম্বে গ্রুপের রক্ত পাওয়া গেছে। এভাবে কিন্তু রক্তের গ্রুপ আস্তে আস্তে আবিষ্কার হচ্ছে। তো দেখো ভাইয়া এখানে যে জিনগুলো আছে এই সবগুলা জিনই কিন্তু ভাইয়া প্রকট জিন। এখানে এল এ যে পরিমাণ প্রকট, এল বিও সেই পরিমাণ প্রকট, তবে এল ও একটু কম প্রকট। হ্যাঁ, এল ও যেটা ও গ্রুপের জন্য, ও এটা একটু কম প্রকট। এ আর বি সমপ্রকট, ও হচ্ছে কম প্রকট। এখন দেখো এখানে কি হয়, তোমার বাবা তোমাকে যদি দিয়েছে হচ্ছে এল এ জিন আর মা দিয়েছে মনে করো এল বি জিন, তাহলে তোমার রক্তের গ্রুপ হয়ে যাবে এবি। বাবা যদি তোমাকে দেয় এল বি, মাও দেয় এল বি, তাহলে হয়ে যাবে বি গ্রুপ। বাবা এল এ, মাও এল এ, তাহলে এ গ্রুপ। বাবা এল ও, মাও এল ও, তাহলে ও গ্রুপ। বুঝতে পারছো কিনা ভাই জিনিসটা? এখানে দেখো বাবার কাছে কিন্তু দুইটা অপশন না, তিনটা অপশন, মানে দুইয়ের অধিক, তাই বলা হয়েছে মাল্টিপল। দুইয়ের অধিক তাই বলা হয় মাল্টিপল, বুঝতে পারছো? মাল্টিপল এলিল এই সিস্টেমটাকে বলা হয়। আমি তোমাদের এটা পলিজেনিক ইনহেরিটেন্সের সাথে পড়িয়েছি, তো আর বেশি ডিটেলস এখন বলতে ইচ্ছে করছে না। এই এলটা দিয়ে ভাই ল্যান্ডস্টেইনারকে বোঝানো হয়েছে, এল এ জিন, এল বি জিন, এল ও জিন। যেহেতু বাবার কাছে এখানে দুইয়ের অধিক অপশন আছে, যেমন আমরা ইউজুয়ালি কি জানি জিনের বেলায় যে ক্যাপিটাল বি অথবা স্মল বি, শেষ একটা প্রকট একটা প্রচ্ছন্ন, এরকম বাইনারি অপশন থাকলে ওটাকে আমরা বলি মনোজেনিক ইনহেরিটেন্স। কিন্তু এখানে কিন্তু অপশনগুলো ভাই বাইনারি না, অপশন দুইয়ের অধিক। দুইয়ের অধিক অপশন থাকলে সেটাকে আমরা মাল্টিপল এলিল বলি, এবং এই মাল্টিপল এলিলের মাধ্যমে তোমার রক্তের গ্রুপটা নির্ধারিত হচ্ছে। ওকে, এই হচ্ছে রক্তের গ্রুপিং এর সিস্টেম। তোমাকে বাবা কোন জিন দিয়েছে, মা কোন জিন দিয়েছে, দুইটার কম্বিনেশনে তোমার রক্তের গ্রুপটা নির্ধারিত হবে। আচ্ছা, এবার আমি আরএইচ টাইপিং এর জেনেটিক্সে যাই। আরএইচ টাইপিং এর জেনেটিক্সে দেখো ওইখানে যে সিস্টেমটা থাকে এটাকে বলা হয় লিঙ্কড জিন, বা আমার মনে হয় কিছু বাংলা বইয়ে এটাকে গুচ্ছ জিন এই টার্মটা ইউজ করছে, দু একটা বইয়ে দেখছি গুচ্ছ জিন বা লিঙ্কড জিন। তো আমাদের আরএইচ টাইপিং এর জন্য তিনটা ঘর থাকে, তিনটা ঘর থাকে, এবং এই ঘরগুলোতে তিনটা জিন থাকে। খেয়াল করো ভাইয়া, এ জিন এবং বি জিন এরা গ্রুপিং এর জন্য জড়িত, অর্থাৎ তোমার রক্তের গ্রুপ কোনটা, গ্রুপ কোনটা হবে সেটা কে নির্ধারণ করে, এ আর বি। এ আর বি এর পরের বর্ণ কোনগুলা, সি, তারপরে কি ডি, তারপরে হচ্ছে ই। তো দেখো জিন এ এবং জিন বি তোমার রক্তের গ্রুপ নির্ধারণ করে, আর জিন সি, জিন ডি, জিন ই ওরা তোমার রক্তের টাইপ নির্ধারণ করে। তো যদিও ভাই এখানে তিনটা জিন থাকে এবং একটা এর সাথে লিংক করা বা গুচ্ছ জিন, তবে এখানে ম্যাটার করে শুধুমাত্র এই মাঝখানের জিনটাই, ডি জিনটা। সি আর ই আসলে ম্যাটার করে না। তাহলে যদি দেখো ভাইয়া কারো ডি জিনটা হয় অ্যাক্টিভ, তাহলে তার রক্তের গ্রুপ হবে পজিটিভ। আর যদি ডি জিনটা হয় ইনঅ্যাক্টিভ, তাহলে তার রক্তের গ্রুপ হবে নেগেটিভ, রক্তের টাইপ হবে নেগেটিভ। বুঝতে পারছো এখানে কি আছে, এগুলো ম্যাটার করে না,
শুধুমাত্র ডি ম্যাটার করে। তাহলে আমি কয়েকটা অপশন লিখছি, তোমরা বলবা যে কার রক্তের টাইপ পজিটিভ, কার রক্তের টাইপ নেগেটিভ। বলতো এই লোকটার রক্তের টাইপ কি হবে? যেহেতু ডি ইনঅ্যাক্টিভ অতএব রক্তের টাইপ হবে নেগেটিভ। এই লোকটার রক্তের টাইপ কি হবে? যেহেতু ডি অ্যাক্টিভ তাই রক্তের টাইপ হবে পজিটিভ। বুঝতে পারছো? বলতো ভাইয়া এই লোকটার রক্তের টাইপ কি হবে? যেহেতু ডি ইনঅ্যাক্টিভ তাই রক্তের টাইপ হবে নেগেটিভ। বলতো ভাইয়া এই লোকটার রক্তের টাইপ কি হবে? যেহেতু ডি অ্যাক্টিভ তাই রক্তের টাইপ হবে পজিটিভ। তুমি সি ইতে কি লেখা আছে আমার দেখবার দরকার নেই, শুধুমাত্র আমি দেখব হচ্ছে ডি। ডি যদি অ্যাক্টিভ থাকে রক্তের টাইপ পজিটিভ হবে, ডি জিনটা ইনঅ্যাক্টিভ থাকলে রক্তের টাইপ নেগেটিভ হবে। তাহলে এটা হচ্ছে গুচ্ছ জিন বা লিঙ্কড জিনের মাধ্যমে রক্তের টাইপ নির্ধারিত হয়, আর মাল্টিপল অ্যালিল কম্বিনেশনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ধারিত হয়। তো এখানে আবার আরো কিছু কথাবার্তা আছে, আমি আরেকটা কালার নিয়ে নেই, সেটা হচ্ছে সার্বজনীন দাতা সার্বজনীন গ্রহীতা। এটা নিয়ে কিছু আলাপ করতে হবে। সার্বজনীন দাতা, বুঝে নাও, সার্বজনীন দাতা, একটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভকে, আর সার্বজনীন গ্রহীতা বলা হয় এ বি পজিটিভকে। তো তোমরা অনেকে ভাবতেছো যার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ সে সবাইকে রক্ত দান করতে পারবে, কত মহান তারা, তাই না? আর যাদের রক্তের গ্রুপ এ বি পজিটিভ তারা সবার থেকে রক্ত শুষে নিতে পারবে, কত অত্যাচারী বা কি বলে জালিম তারা, তাই না? যে সবার রক্ত নিয়ে নিতে পারে আর এই সবাইকে দিতে পারে। এটা আমিও মনে করতাম যখন আমি ইন্টারেও ছিলাম, তখন আমি ভাবতাম যে হ্যাঁ ও গ্রুপ সবাইকে রক্ত দিয়ে দিতে পারবে, এবি গ্রুপের যদি হয় সে তো ভাগ্যবান, সে যে কারো রক্ত নিয়ে নিতে পারবে। যখনই মেডিকেলে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারেই আমি জানতে পারলাম হাসপাতালে যে আসলে এটা একটা ইমপ্র্যাকটিক্যাল জিনিস, কখনোই হসপিটালে এটা অ্যাপ্লাই করা হয় না। যার রক্তের গ্রুপ যেটা তাকে সেই গ্রুপের রক্তই নিতে হয়। যদি কারো রক্তের গ্রুপ হয় ও পজিটিভ তাকে ও পজিটিভের থেকেই রক্ত নিতে হবে। যদি কারো রক্তের গ্রুপ হয় এবি পজিটিভ তাকে এবি পজিটিভ থেকেই রক্ত নিতে হবে, সে অন্য কারো কাছে রক্ত নিতে পারবে না। তো ভাইয়া পরীক্ষায় অ্যান্সার করার জন্য তোমরা জাস্ট মনে রাখো সার্বজনীন দাতা বলা হয় ও নেগেটিভকে, আর সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি পজিটিভকে। বাট এটা আসলে রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করা হয় না। তো বলতে পারো ভাই তাহলে এই কথাটা এত ছড়ায় পড়লো কেন? নিশ্চয়ই তো কুছ না কুছ তো হ্যাঁ, তাই না? কিছু না কিছু তো আছে। তো দেখো ঘটনা কিন্তু আছে। আমি তোমাদের বলছিলাম যে ল্যান্ডস্টেইনার যখন প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করলো, ল্যান্ডস্টেইনার এল জে, তখন রক্তের গ্রুপ ছিল তিনটা, এ গ্রুপ, বি গ্রুপ আর ও গ্রুপ। এখন তুমি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল আকারে মানুষজন হতাহত হচ্ছিল, বিশেষত সৈনিকরা। তো তখন মানুষ দেখলো, মনে করো কেউ আহত হয়ে আসছে, তার তো দ্রুত রক্ত দরকার। এখন তার রক্তের গ্রুপ বের করা, সেই গ্রুপের ডোনার আছে কিনা সেটা বের করা, এটা অনেক ঝামেলার। তাই মানুষ একটা ট্রায়াল হিসেবে তখন ও গ্রুপকে ইউজ করা শুরু করলো, যে যাদের রক্তের গ্রুপ ও আছে তাদের থেকে রক্ত নিয়ে রেখে দেওয়া হতো, যখনই কারো রক্ত দরকার হতো ও গ্রুপের রক্ত পুশ করে দেওয়া হতো। যে অমুকের রক্ত দরকার তার রক্তের গ্রুপ কি জানার দরকার নেই, ও গ্রুপ আছে পুশ করে দাও। এবং দেখা যেত হ্যাঁ 10টার মধ্যে 5টা 6টা জায়গায় ঠিক মতো কাজ করে যেত, সেটা বুঝতে পারছো, কাজ করে যেত। বাট এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কাজ করবে না যদি কারণ দেখো যাদের রক্তের গ্রুপ ও তাদের অ্যান্টিজেন নাই ভালো কথা, কিন্তু অ্যান্টিবডি কিন্তু অনেকগুলো আছে। তেমন হইতে পারে যে কারো অ্যান্টিবডি প্রচুর, ও গ্রুপের লোক কিন্তু প্রচুর অ্যান্টিবডি তার রক্তে আছে। এই রক্তকে তুমি যদি বি গ্রুপের একজনের বডিতে ঢুকাও, তখন দেখো এই বি অ্যান্টিবডি গিয়ে এই বি অ্যান্টিজেনের সাথে অ্যাগ্লুটিনেশন বিক্রিয়া করবে, তোমাদের বইয়ে লেখা আছে। অ্যাগ্লুটিনেশন বিক্রিয়া করে রক্তকে জমাট বাঁধায় দিবে। অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ রক্তকে জমাট বাঁধায় দিবে। বুঝতে পারছো? তাহলে রিস্ক কিন্তু আছে, কারণ দেখো যার রক্ত গ্রুপ ও তার কিন্তু বি অ্যান্টিবডি আছে, সেই বি গ্রুপের এই বি অ্যান্টিজেনের সাথে ক্লাম্পিং করে অ্যাগ্লুটিনেট করে ফেলবে। যদি এ গ্রুপকে দাও, দেখো এর কিন্তু এ অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি গিয়ে এ অ্যান্টিজেনের সাথে অ্যাগ্লুটিনেশন করে ফেলবে। অতএব রিস্ক কিন্তু আছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইমার্জেন্সি কন্ডিশনে এটা করা হয়েছিল। এখানে এখনো অনেক হসপিটালে ইমার্জেন্সি
হিসেবে রক্ত ও গ্রুপের রক্ত রাখা থাকে। যদি হঠাৎ করে কোনো মাস ক্যাজুয়ালিটি হয় বা কিছু হয়, ও গ্রুপের রক্ত দিয়ে দেয় সময় না থাকলে বাঁচানোর জন্য, যে 10 মিনিট আছে বাঁচাইতে হবে। এখন তো আমি ওই যে মুন্না ভাই এমবিবিএস দেখছো না, যে রোগীর অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি দেখি দেখে ফর্ম, মুন্না ভাই এমবিবিএস, যে ফর্ম ভরতে হবে কিনা, তো ওই সময় তো নাই ক্রস ম্যাচিং করে দেখার। এই জন্য এখনো অনেক হসপিটালে ও ইমার্জেন্সি হিসেবে রাখা থাকে, ইমার্জেন্সি ও বলা হয়, যে ও দরকার হলে ও দিয়ে দিব। কিন্তু আমাদের যে রেগুলার সিনারিও, যে একটা রোগীর সার্জারি হবে বা একজনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমার রক্ত দিতে হবে, তখন ভাই আমি এই কাজগুলো করব না। তখন আমার যার রক্তের গ্রুপ যা, তাকে সেই গ্রুপের রক্তই দিতে হবে, অন্য কোনো গ্রুপের রক্ত দেওয়া যাবে না। বুঝতে পারছো কিনা ভাই জিনিসটা? এটা কিন্তু ভালো মতো মনে রাখবা। জাস্ট পরীক্ষার জন্য ইনফরমেশনটা মাথায় রাখো, বাট অ্যাকচুয়াল কথা হচ্ছে এটা। এই বুঝতে পারছি কিনা রক্তের গ্রুপিং এর সবকিছু কিভাবে হয় না হয়? দেখি বইয়ে কিছু বাদ পড়লো কিনা। এই যে রক্ত সঞ্চালনের পূর্বে অবশ্যই আরএস টাইপিং করে নেওয়া হয়, ব্লাড গ্রুপিং আর আরএস টাইপিং ক্রস ম্যাচিং করে নেওয়া হয়, যে রক্ত দিলে সেটা ঠিক মতো থাকবে কিনা। এই তো এই তো হচ্ছে রক্ত গ্রুপিং এর সবকিছু। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস জিনিসটা দেখবো।